আসলে আমাদের পেজিনেশন নিয়ে একটু কথা বলবো, আমরা একটু খেয়াল করার চেষ্টা করি সবাই। সেটা হচ্ছে যে সাধারণত র পিএসপিতে ওভাবে পেজিনেশনটা আমরা হয়তো সাকসেসফুলি করব, দেখব বেসিকটা আর কি এখান থেকে। বাট সাধারণত ফ্রেমওয়ার্কের জিনিসগুলো অনেক ইজিলি ইমপ্লিমেন্টেশন করা যায় আর কি। র পিএসপিতেও আমরা অনেক সহজে এই কাজটা করতে পারি, বাট সাধারণত প্র্যাকটিক্যাল লাইফের যে প্রজেক্টগুলো আমরা করি এগুলো তো র পিএসপিতে করি না, ডেফিনেটলি ফ্রেমওয়ার্ক থাকে কোনো না কোনো। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের র পিএসপিতে পেজিনেশনটা যদি জানা থাকে, হচ্ছে একবারে কোর, ভেরি বেসিক, তো জিনিসটা আমরা কিন্তু ইয়ে করতে পারি আর কি, আমার কিছুই না। সো বিষয়টা হচ্ছে যে কিছু ডেটা থাকে আমার ডিসপ্লে করা থাকে, সেখান থেকে আমি পার পেজে কতগুলো ডিসপ্লে করাবো ওইটা একটা বিষয়। আমি নিচে আমার কিছু ইয়ে থাকে 1 2 3, সেখানে 1-এ ক্লিক করলে এতগুলো দেখাবে, 2-তে ক্লিক করলে পার পেজে কতগুলো করে দেখাবে, এভাবে সেট করা হয় আর কি। সো ওভারঅল পুরো কাজটা করার জন্যই আমাদের একটা ডেটাবেস দরকার, এবং সেখানে একটা টেবিল তৈরি করে নিয়ে আমরা এই ছোটোখাটো অ্যাপ্লিকেশনটা একটু করার চেষ্টা করি, দেখি হয় কি না। তো প্রথমে আমাদের জ্যামটা কি রানিং আছে, আমাদের সার্ভারটা রান আছে। আমরা যদি লোকাল হোস্ট আমাদের প্রজেক্টের কি অবস্থা, প্রজেক্ট শেষ, কেউ কি শুরু করেন নাই? এমন কেউ আছেন এখনো শুরুই করেন নাই? আমার মনে হয় একজন আছে। SCIP pagination batch 8। pagination batch 8। ডেটাবেস তৈরি করলাম SCIP pagination batch 8 নামে। pagination batch 8 হয়ে গেল। pagination batch 8, এখানে একটা টেবিল তৈরি করলাম, স্টুডেন্ট, আইডি, নেম, মোবাইল, তিনটেই দিই। এখানে আমরা যদি বলি স্টুডেন্ট আইডি, আপনারা কি কেউ পুজো দেখতে যাবেন বা পুজো দেখতে যান না কেউ? ঢাকায় থাকা অবস্থা যাবেন? কেন? সিকিউরিটি কি অনেক? ছোট্ট একটা স্টেজ, 100 মিটার একটা বিল্ডিং, সেখানে পূজা হচ্ছে, মিনিমাম 10টা সিসি ক্যামেরা দিয়ে আছে। বিভিন্ন স্তরে পুলিশ আছে, আমি কিছু ডাটা ঢোকানোর চেষ্টা করতেছি এখানে। না ক্লাস
আমাদের মোহাম্মদপুরে হচ্ছে, মোহাম্মদপুরে ওই হ্যাঁ চার্মি হাউসে ওখানে স্টেজ করে আর কি, অনেক বড় করে হচ্ছে আর কি প্রোগ্রাম। এইভাবে আমরা ইয়ে করতে পারি আর কি। জায়গা অনেকগুলো করে রাখছে স্যার না? আমি কিছু ডাটা দিয়ে দিচ্ছি। কি কেউ কি ফেসবুক চালাচ্ছেন? চালান, একটু সাবধানে চালায় না। সামনে দিয়ে পিছন দিয়ে কিন্তু দেখা যায়, এখান থেকে যে রিফ্লেকশন করতেছে দেয়ালে, ও দেখেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি অনেকে কি করতেছে না করতেছে। সো স্ক্রিনটা একটু ছোট করে করতে পারেন। ঘুরতে আসে সেই সাইজ মতো ধরতে পারে সাপ্লাই আমি যখন ঢাকায় ইন করছি তখন মোটামুটি আরো সহজ হয়ে গেছে। এখানে টিচার অনেক ফেলিং ঢাকায় আসার পর থেকে আরো বেশি আসলে আমাদের 17টা 16-17টার মতো ডেটা আমরা ইনসার্ট দিয়ে নিলাম ডিফল্ট একটি ডেটাবেস টেবিলে। সো এটার উপর আমরা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করার চেষ্টা করবো আর কি। সো প্রথমে আমাকে ডেটাগুলো তুলে এনে দেখাতে হবে, তারপর ধীরে ধীরে আমরা প্রেজেন্টেশনের দিকে যাবো আর কি। সো
আমরা ছোটোখাটো একটা প্রজেক্ট ওপেন করে নিই আমাদের সার্ভারের মধ্যে। অ্যাপাচি রুটে এসে এখানে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম, বলতে পারি ACIP GINA ব্যাচ 8। হ্যাঁ, পেজিনেশন বিষয়টা হচ্ছে যে আপনার কাছে অনেকগুলো ডাটা আছে, 100 ডাটা আছে, আপনি পার পেজে 10টা করে ডাটা দেখতে যাচ্ছেন। একটা লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করলে 5টা করে ডাটা দেখাবে। আস্তে আস্তে বোঝা যাবে জিনিসটা, খুবই সিম্পল, আমারই কিছু না, একেবারে সহজ। একটু কনসেন্ট্রেট করলে জিনিসটা ধরতে পারবেন যে আসলে কি হচ্ছে। অ্যাপাচির মধ্যে আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম সেখানে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিই। না, অ্যাকচুয়ালি এরকম না, দেখাচ্ছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে না আমার কিছু। হ্যাঁ, পোস্ট পার পেজ ওখানে করাই আছে। আপনারা যখন সিএমএস বানাবেন তখন এগুলো ইনক্লুড করে দিবেন, কল করে দিবে। হ্যাঁ, পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি, পেজিনেশন। আমরা যদি আমাদের ব্রাউজারের থ্রুতে যাই, লোকাল হোস্ট, তিন দিনের একটা বন্ধ আছে, এর মধ্যে সবাই প্রজেক্ট করে ফেলবেন। কিন্তু এটা কিন্তু একটু ACIP পেজিনেশন ব্যাচ 8 এর মধ্যে পেজিনেশন.php নামে একটা ফাইল তৈরি করলাম, ব্ল্যাঙ্ক ফাইল। কারণ কি, আমরা এখানে এখন পর্যন্ত কোনো কোড লিখি নাই। সো এখানে প্রথমে আমরা ডেটাবেজে যে ডেটাগুলো আমরা রাখলাম সেগুলোকে আমরা যদি এখানে শো করাতে চাই, ওটাই আমাদের হচ্ছে ফার্স্ট টার্গেট। সবচেয়ে সহজ হচ্ছে কি, টেবিল। ফোন নাম্বার, এখানে আমাদের 4টা ভ্যালু আসবে না, সো 3টা। এগুলো কই থেকে আসবে? ডেটাবেস থেকে আসবে না? ডেটাবেস থেকে আসবে। সো আমরা যদি ডেটাবেস থেকে আনার জন্য কি করতে হবে, প্রথমে কানেকশন দেওয়া লাগবে, তারপর সিলেক্ট করতে হবে, তারপর কুয়েরি চলে সেখান থেকে নিয়ে আসতে হবে, তাই না? সো কানেকশন করার জন্য কি করতে হয়, mysql_connect, তাই না? এই ফাংশনটা ইউজ করা লাগে। ডেটাবেসের সাথে কানেকশন করার জন্য কি ফাংশন ইউজ করি? সাথে রহমান _connect। এই ফাংশনের প্যারামিটার হয় কয়টা? 3টা। লোকাল হোস্ট, হোস্ট নেম, ইউজার নেম, আর হচ্ছে পাসওয়ার্ড। এই কোশ্চেনটা ধরবে পরীক্ষায়, ইয়াতে বলবে যে হ্যাঁ অ্যাসেসমেন্টে যে আপনারা ডেটাবেসের সাথে কানেকশন করার জন্য কি লিখতে হয় লেখেন, ফাংশনটা কি এবং তার প্যারামিটারটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা এভাবে যদি লিখি, তো এখন আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই, ইফ যদি কানেকশন হয় তাহলে কি করবে, ডেটাবেসটাকে সিলেক্ট করবে। আমাদের ডেটাবেসটার নাম কি? ACIP পেজিনেশন ব্যাচ 8। সো ডেটাবেসটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর যদি কোনো কারণে না হয় তো টাই করবে
কানেকশন ফেল। ভিডিওটা প্র্যাকটিস করতেছেন বাসায়? ভিডিও দিয়ে কিন্তু কাজ করতে হবে। সো আমরা কোয়েরিটা লিখলাম এবং এখানে কিন্তু এখন ডাটাবেসের সাথে কানেকশনটা কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? সো এখন কি করতে পারি, এখন কিন্তু আমরা একটা এসকিউএল লিখতে পারি না? এসকিউএল লিখবো কি, সিলেক্ট অল ফ্রম আমাদের কি স্যার ভিডিও দেখানো ছিল কি না স্যার এখন তো দেখেন স্যার আমাদের অনেক বেসিক আলোচনা করলে অনেক কিছু দেখানো হয় না, তাহলে হবে ক্লাস শেষে ধরেন যে 28 তারিখে শেষ হইলো, মাঝখানে শুক্রবার করে আপনারা যদি চান স্যারকে বলেন যে একটা এক্সট্রা ক্লাস নিয়ে স্যার কিছু জিনিস দেখা যাবে। স্যার হয় না, স্যারকে বলেন, স্যার দেখাবে ইনশাল্লাহ। এটা একটা ইস্যু আর কি, এখন দেখাবে স্যার, কমিটমেন্ট যেহেতু করছে, সো কমিটমেন্ট স্যার রাখবে। স্যার যে বিষয়গুলো কমিটমেন্ট করছে আমাদের সাথে, সেই জিনিসগুলো স্যার রাখবে আর কি। সো অসুস্থ ঢাকার বাইরে আছে, আসবে রোববার ইনশাল্লাহ চলে আসবে আর কি। সো আমরা এখানে কানেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম যে হ্যাঁ শিওর, হ্যাঁ শিওর। সো সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট, কোয়েরিটা লিখলাম। এখন কোয়েরিটা কি করতে হবে, এক্সিকিউট করতে হবে না? MySQL আন্ডারস্কোর কোয়েরি বলে যে কোন ফাংশনটা র এসকিউ ডেটাবেজের ক্ষেত্রে আমরা কোয়েরি এক্সিকিউট করে থাকি, MySQL আন্ডারস্কোর কোয়েরি। সেটাকে যদি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, তাহলে এই ভেরিয়েবলের মধ্যে কি আসবে বলেন তো সাইদুর? এই রেসের মধ্যে কি আছে বলতে পারবেন? এটার মধ্যে কি আছে? লোকেশন আছে কিন্তু, ঠিক আছে সাইদুর রহমান সাহেব। এখন এই রোটাকে আমাকে বারবার ঘোরাইতে হবে। আমি ওই রিসোর্স রো থেকে একটা একটা করে ডেটা এনে MySQL face assoc এখানে আমাকে শো করাইতে হবে, তাই না? সো while স্টুডেন্ট ইনফোর মধ্যে, তাহলে এখানে কি আসবে, এই ভেরিয়েবলটার মধ্যে এখানে কি আছে, রিসোর্স আইডি থেকে এই ফাংশনটা একটা একটা করে রো এনে এর মধ্যে রাখবে। আর এই রো থেকে আমরা এখান থেকে আমরা একটা একটা করে রো থেকে একটা একটা করে কলাম নিয়ে এখানে প্রিন্ট করে দেব। ইকো আইডি, নেম, আর কি হবে, ফোন নাম্বার, ফোন নাম্বার, আইডি, নেম, ফোন নাম্বার। সো এতটুকুন করে আমি একটু চেক করি কি হইলো। সো সবগুলো ডাটা কিন্তু আমার চলে আসছে ডেটাবেস থেকে, টোটাল 17টার মতো আছে আর কি। এগুলোকে একটু মাঝখানে নিয়ে আসি এবং একটা বর্ডার দিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সো বর্ডার বলে দিচ্ছি 1, আর অ্যালাইন বলে দিচ্ছি CENTER, সেন্টার। চেক করি, চলে আসছে। এই অবস্থায় আমাদের বিষয়টা আছে। এখন পেজিনেশন আসলে কি, যে আমার প্রত্যেকটা পেজে আমি কয়টা করে দেখতে চাচ্ছি। একবারে যখন আমার এখানে যখন আমার 17টা আছে, যদি আমার এখানে 1700 ডাটা হয়, তাহলে কি স্ক্রল করে অনেক নিচে যেতে হবে না?
সো এই সিচুয়েশনটা, এই অ্যাবনর্মাল সিচুয়েশনটা অ্যারেস্ট করার জন্য আমাদেরকে কনসেপ্ট আসছে কি পেজিনেশন, যে আমি পার পেজে কতগুলো করে দেখতে যাচ্ছি। অর্থাৎ আমি যখন ডেটাবেস থেকে কোয়েরি করে ডাটাটা নিয়ে আসলাম, ডেটাবেসে ডাটা আছে কটা, 17টা, ভালো লাগতেছে। যদি 1700 থাকতো, 1700, তাহলে স্ক্রল করে অনেক কিছু আসতে হতো না। বাট আমরা কি করতে পারি, আমরা পেজিনেশনের মাধ্যমে পার পেজে যে ডাটাগুলো ডেটাবেস থেকে আসে সেখান থেকে নিয়ে এসে পার পেজে আমরা কতগুলো শো করাতে চাই। ওই কনসেপ্টটা হচ্ছে কি পেজিনেশন। সো বিষয়টা এমন যে আমরা লিমিট কোয়েরির সাথে পরিচিত আছি না? লিমিট কোয়েরি, ঠিক আছে। আমরা কিন্তু এটা কি এটা পরীক্ষা অবশ্য আসে নাই, বাট এভাবে আছে যে আমি আমার ডেটাবেজে যে বিষয়গুলো আছে আমি সেখান থেকে প্রথম 5টা দেখতে চাই। তাহলে লিখতে হবে কি LIMIT, লিমিট 0,5। সো এতটুকুন লিখলাম। এখন চেক করি, এখন দেখুন 5টা আসছে। আমি যদি বলি 5,5, তাহলে কি হবে, 6 থেকে 10 আসবে মনে হয়, 6 থেকে 10 আসছে। কিন্তু আমি যদি বলি 10,5, 11 থেকে 15। আমি যদি বলি 15,5, নাই, এটা আসে নাই। প্রথমটা হচ্ছে শুরু হবে মানে কার পর থেকে আর কি। সো আমি যদি 0,5 বলি তাহলে কি হবে, 1 থেকে 5টা দেখাবে, তাই না? সো এই জায়গাটার মধ্যে, লিমিটের এই জায়গাটার মধ্যে আমাকে একটা ভেরিয়েবল বসাইতে হবে। এই জায়গাটার মধ্যে আমাকে একটা ভেরিয়েবল বসাইতে হবে যার মান ওই আমি পার পেজে কতগুলো করে দেখতে চাচ্ছি, ওইটা হবে কি, ওই মানটাতে এখানে বসে দিলে হবে যে আমি পার পেজে 5টা করে দেখতে চাচ্ছি। তাহলে আমি যদি এখানে ওভাবে হয় কতগুলো করে থাকবে, তাহলে তো এখানে হয়ে যাচ্ছে 0,5 আসতেছে। আমি যদি বলে দিই, এরপরে যদি বলি 5,5, তাহলে কি আবার 6 থেকে আসবে না? কোথা থেকে শুরু হবে আর কি এটা। সো এখানে আমরা একটা ভেরিয়েবল বসাবো যার মানের উপর বেস করে পার পেজে আমার শো হবে। সো এখন আমরা আপাতত এটা লিখতেছি না, এটা আমাদের একটু পরে আসবে এই আলোচনাটা। এখন এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, এখানে একটা বাটনের মতো নিয়ে আসতে হবে যার মধ্যে ক্লিক করলে আমরা এখানে একটা এভাবে একটা মতো থাকবে, একটা রোর মতো থাকবে যেখানে কিছু বাটন আকারে থাকবে। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলে প্রথমটা ক্লিক করলে প্রথম 5টা আসবে, পরেরটা ক্লিক করলে পরের 5টা আসবে, যেগুলো আমি দেখতে চাই। সো হোয়াট এভার ইট ইজ। তাহলে এখন কি করতে হবে, তার জন্য আমাকে এখানে টেবিলের নিচে না, সো টেবিলের নিচে আমি এখানে যদি পিএইচপির একটা কোড লিখি এভাবে, যে একটা ফাংশন আছে, আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে কি আমার পুরো টেবিলে কতগুলো রো আছে, টোটাল রো। সো কোনো একটা ডেটাবেজের কোনো একটা টেবিলে কতগুলো রো আছে এটা ক্যালকুলেট করার জন্য পিএইচপির একটা ফাংশন আছে, তাই না? মাইএসকিউএল নাম রোজ। মাইএসকিউএল নাম রোজের মধ্যে আমি যদি যে রিসোর্স আইডিটা পাঠিয়ে দিই, রিসোর্স আইডিটা কি আরইএস না? তাহলে এই ভদ্রলোক আমাকে বলে দিবে যে টোটাল রো কয়টা আছে। আমরা একটু চেক করি সে কি দেখায় আমাদেরকে। টোটাল রো 17টা, তাই না? 17টাই তো দেখাচ্ছে যে এখানে, কোথায়, এই যে 17টা দেখাচ্ছে, 17টা দেখাচ্ছে আমাকে, টোটাল রো 17টাই আছে। সো এখন এই টোটাল রোড থেকে আমরা একটা ভ্যালু বের করে নেব যে পার পেজে আমরা কতগুলো করে রাখতে যাচ্ছি পার পেজে। আমরা যদি এভাবে বলি পার পেজ, আমরা একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে ধরুন পার পেজ আমরা কয়টা করে দেখাতে চাচ্ছি, 5টা করে সাপোজ। তাহলে এখানে আমি যদি বলি $, টোটাল রো ডিভাইডেড বাই 5, ধরেন এখানে আমি এভাবে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিলাম, তাহলে কি হবে, নতুন একটা লাইনে শুরু হবে, তাই না? ইকো আমি পার পেজ দিয়ে দেখি কি আসে। তো টোটাল রো আছে আমার কয়টা, 17টা।
আচ্ছা, এখানে আছে 5। অ্যাকচুয়ালি এটা পার পেজে না, এখানে আমি কতগুলো কলাম শো করতে চাই, বাটন বা মেনু যেটাই বলেন ওটা অ্যাকচুয়ালি। সো আমি একটু চেক করি কি আসে। দেখেন এখানে একটা ফ্র্যাকশন চলে আসছে 3.4। সো যদি আমার পেজ টোটাল 5টা হয়, টোটাল পেজ হবে 5টা, তাহলে কি আমার টোটাল রো দিয়ে আমি 5 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কত আসতেছে 17 × 3.4। সো এটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার, বাট এটাকে আমাকে একটা ইন্টিজার বানাইতে হবে, পূর্ণসংখ্যা বানাইতে হবে। সো একটা ফাংশনও আছে যেটাকে পূর্ণসংখ্যা বানানো যায় যে কোনো ফ্র্যাকশনাল নাম্বার দিলে। তো ফাংশন আছে যার মধ্যে প্যারামিটার হিসেবে আমি যদি কোনো ভ্যালু পাঠাই দিই, ভেরিয়েবল দিই, তাহলে সেই ভেরিয়েবলটার মধ্যে যদি ইন্টিজার থাকে তো ভালো, ফ্র্যাকশন থাকলেও সেটা কি হয়ে যাবে, আপনার ইন্টিজার হয়ে যাবে, রিয়েল থাকবে না আর কি। সো সেটার নাম হচ্ছে কি, সম্ভবত CEIL, সিল। হ্যাঁ, সিল হচ্ছে আমাদের ফাংশনটার নাম। এর মধ্যে যদি আমরা এটা বসিয়ে দেই তাহলে এবার দেখেন কি হয়। আচ্ছা, সবাই তো ডিপোজিট জমা দিয়েছেন না? তো মিস আছেন 25 তারিখের মধ্যে দিয়ে দিবেন যারা দেননি। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফিজ। এবার চেক করি, দেখেন এবার কিন্তু কি আমার এই ফাংশনটা ইউজ করার কারণে কি হয়েছে, আমার যে হ্যাঁ রাউন্ড একটা ফিগার চলে আসছে 4। তার মানে এখানে আমি এখানে 4টা রো নিলে আমার হয়ে যাচ্ছে, তাই না, 4টা এই কটা ইয়ের জন্য। সো টোটাল রো যদি বাড়ে তাহলে কি হবে, এটাও কিন্তু বেড়ে যাবে। সো জিনিসটা কিন্তু ডায়নামিক। এখন যদি আমি এখানে এভাবে করি যে পার পেজ, তাহলে এখন আমাকে এখানে ইয়েটা শো করাইতে হবে, আমার যে লিঙ্কটা আছে যে আমি যার উপর ক্লিক করলে আমার নতুন নতুন পেজ আসবে। তো ওইটা শো করার জন্য আমরা এখানে একটা লুপ চালাইতে পারি, ফর এরকম একটা টেকনিক আছে। যদি বলি ফর $i = 1, ছোট থাকবে অথবা বড় হবে কার সমান, পার পেজ i++। আমি এখানে ইকুয়াল করে দিলাম i কে, দেখেন। আচ্ছা, একটা বিআর দিয়ে দেই এখানে। তাই না, 1 2 3 4 চলে আসছে এই যেখানে। সো এগুলো ক্লিকেবল করতে হবে। আমার টার্গেট হচ্ছে আমি 1-এ ক্লিক করলে আমাকে এখান থেকে 5টা দেখাবে, ডিফল্ট 5টা আসবে। 1-এ ক্লিক করলে 1 থেকে 5 আসবে, 2-তে ক্লিক করলে 6 থেকে 10, 3-তে ক্লিক করলে এইভাবে বিষয়টা আসবে আর কি। সো ইকো, এরপরে যদি আমি একভাবে ডট দিয়ে একটা এমটি স্ট্রিং দিয়ে দেই তাহলে কিন্তু এরা একটু ফাঁকে ফাঁকে চলে যাবে। সো এগুলোকে ক্লিকেবল করার জন্য কিভাবে করতে পারি, আমি তো আছি পিএসপির মধ্যে, তাই না, আমি কিন্তু পিএসপির মধ্যে আছি। একটা জিনিস আমরা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন সাধারণত পিএসপির পরে এভাবে ফাঁকা রাখবেন না, এভাবে কয়েকটা লাইন দিলাম না, এটা ব্যাড প্র্যাকটিস। আপনার যদি নিচে দরকার হয় তাহলে, এবং এটার কারণে মাঝে মধ্যে প্রবলেম হয়, এভাবে করে নেবেন। মোট কথা যেখানে ক্লোজিং হচ্ছে তার নিচে যেন কোনো এভাবে না থাকে, ঠিক আছে। সো এখানে এসে না, এখানে তো আমাদের HTML তো আছে, HTML আছে না এই যে, সো ক্লোজিং তো দেওয়াই লাগবে, যেহেতু এখানে HTML PHP দুটো মিলে না। সো ক্লোজিং দেওয়া লাগতেছে আমার এখানে। এখন এই আইটাকে, এগুলো তো আই, তাই না, আইয়ের ভ্যালু কখন হচ্ছে 1। এখানে 4টা আসছে কেন, কারণ কি আমার এই যে পার পেজের উপরে, আমি পার পেজ এর উপরে করে কিন্তু আসছে, পার পেজটা কিসের উপর আসছে, টোটাল রো। টোটাল রো কতগুলো, ইচ্ছে মতো যতগুলো হবে সেটাকে আমি 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তারপরে বা আমি যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আমি ইচ্ছে মতো দিতে পারি, আমি যতগুলো দেখতে চাই পার পেজে ততগুলো দিয়ে আমি ভাগ করবো এখানে। সো এরপরে কি আসতেছে, পার পেজের সাথে আমি করে নিলাম। এখন এটাকে ক্লিকেবল করতে চাইলে কি হবে, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে বসে দিলে হবে না। সো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি বসাই দিতেছি hr=# কি হয়, এরর দেখাচ্ছে কিন্তু। সো এখানে
নতুন একটা বিষয় একটু এখানে ইকোটা ইকোটা বাইরে আসবে। বাইরে দিলেও হবে না, স্যার আগে দিতে হবে ইকোটা। ইকোটা আগে দিতে হবে জি স্যার। এভাবে জি স্যার। এটার একটা ইস্যুর ভিতরে রাখতে হবে। স্ট্রিং এর মধ্যে। স্যার। হ্যাঁ, ওভাবে না করেও আর একটা PHP close করে PHP আবার না, এখানে নতুন একটা বিষয় দেখেন, এটা হচ্ছে যদি আমি এভাবে দেই, দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। অ্যাঙ্কার ট্যাগ দিয়ে শুরু করলাম, অ্যাঙ্কার ট্যাগ দিয়ে শেষ করলাম। সো এটা কি পিএসপির মধ্যে আমি HTML লিখতেছি না, সো এই জন্যই কিন্তু এভাবে এরকম একটা সিনট্যাক্স আছে যার মাধ্যমে আমরা এভাবে HTML PHP একসাথে কিন্তু চাইলে একই স্টেটমেন্টের মধ্যে লিখতে পারতেছি। সো এখন কিন্তু এগুলো ক্লিকেবল হয়ে গেছে। আমরা যদি ছোট্ট একটা লিখে দিই লাইন CSS, কি হবে টেক্সট ডেকোরেশন নান যদি বলে দেই, তাহলে কিন্তু এগুলা কি হয়ে যাচ্ছে, নিচের আন্ডারলাইনটা চলে গেছে আমার, তাই না? ক্লিকেবল এবং নিচের আন্ডারলাইন চলে আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমি এখানে 1-এ ক্লিক করব, এখানে আমার প্রথম 5টা দেখাবে, 2-তে ক্লিক করবো, ওইভাবে দেখাবে করসপন্ডিং। সো তাহলে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন প্যারামিটার হিসেবে আমাকে কিছু একটা পাঠাইতে হবে। ওই প্যারামিটারটা ধরে ছোট্ট একটা অ্যালগরিদম আছে যার মাধ্যমে কমপ্লিট করে আমাকে এই কাজটা করতে হবে। সো আমি যদি এখানে এভাবে বলে দেই, ইউআরএল দিয়ে পাঠাচ্ছি গেটের মাধ্যমে, আমি একটা ভ্যালু বললাম পেজ, যার মধ্যে আমি যদি এভাবে পাঠাই দেই, আইটাকে পাঠাই দেব, পারি না আইটাকে পাঠাই দিতে? অর্থাৎ যখন আমি 1-এ ক্লিক করব তখন আমার যাবে কত 1, 2-তে ক্লিক করলে যাবে 2, 3-তে ক্লিক করলে যাবে 3, পেজ নাম্বারগুলো আমি পাঠাবো। এরকম 3 মানে কি পেজ নাম্বার 3, 4 মানে পেজ নাম্বার 4। একটু রিফ্রেশ দিয়ে দেখি হয় কিনা। সো দেখেন পেজ কত 1, পেজ কত 2, পেজ কত 3, পেজ কত 4। আমি কোন পেজে যাচ্ছি পেজ নাম্বারটা আর কি এখানে বলতেছি। টোটাল পেজ হচ্ছে কতগুলো 4টা, এবং আমি পার পেজে দেখাবো কয়টা 5টা। সো আমি ওই টোটাল পেজ নাম্বারটা আমি যখন যার উপরে ক্লিক করব ওই পেজ নাম্বারটা আমি নিয়ে যাচ্ছি ইউআরএল দিয়ে। সো এখন আমি যদি উপরে এসে এখানে যদি এভাবে বলে দেই, আমি যখন নিয়ে আসছি সিলেক্ট করে সবাইকে নিয়ে আসলাম না, নিয়ে এসে তো শো করালাম। সো তার আগে আমি যদি এভাবে একটা কথা লিখি যে $সাইন একটা পেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, ইনিশিয়ালাইজার ভ্যালু বললাম কি 0। এখন আমি যদি এখানে এভাবে বলি ইফ পেজ ইজ ইকুয়াল টু, প্রথম অবস্থায় কি ক্লিকেবল হবে, যখন ইউআরএল আসবে তখন তো এখানে ক্লিক করবে না, তার মানে কি পেজের মধ্যে কত থাকবে ব্ল্যাঙ্ক। যদি পেজগুলো ব্ল্যাঙ্ক থাকে, অর পেজ ইজ ইকুয়াল টু যদি হয় 1, তাহলে কি করবা, তাহলে আমি বললাম পেজ নামে একটা ভেরিয়েবল যার মধ্যে 0 পাঠায় দাও। এলস, আর যদি না হয় তাহলে পেজের মধ্যে আমাকে কিছু একটা বসাইতে হবে। এবং এই পেজটাকে যদি আমি এখানে ভাবে করে দেই, পার পেজে কটা করে দেখাবো 5টা করে দিলাম। এখানে আমাকে একটা বিষয় করতে হবে। এখানে যদি আমি এভাবে করি যে $সাইন পেজ ইন্টু পার পেজে 5 - 5 এইভাবে বসিয়ে দিলাম। যখন আমার এখানে আমি 1-এ ক্লিক করব, এখানে যখন আমি ক্লিক করতেছি 1-এ,
তখন পেজের মধ্যে থাকবে কত 1। আমি যখন 2-তে ক্লিক করব তখন আসবে কত 2। তো যখন 1 আসতেছে তখন কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। পেজের মধ্যে কিছু না থাকলে বা 1 থাকলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর পেজের মধ্যে যদি 2 আসে তাহলে কি এখানে ঢুকবে, এখানে তো ঢুকবে, তখন এখানে আসবে। এখানে বলবে কি 5 গুণন 2 কত 10 মাইনাস 5 কত 5। যখন 3 আসবে তখন কত হবে 15 মাইনাস 5 কত 15 মাইনাস 5 কত 10। তার মানে পেজের মধ্যে কত আসবে, তাহলে এখানে তখন কত থাকবে 10,5। যখন প্রথম আসলো একবারে, আমাদের টার্গেট ছিল কি পার পেজ যদি আমরা 5টা করে দেখাইতে চাই, তাহলে এখানে এখানে প্রথম আসবে কত 0, বা তারপরে কত 5, মানে 5 করে ইনক্রিমেন্ট করতে হবে না 0 5। এই কাজটাই কিন্তু আমরা করলাম এতক্ষণ ধরে। যে তাহলে প্রথমে কি বললাম, পেজের মধ্যে 0 পাঠিয়ে দিলাম, এখানে পেজের মধ্যে কত 0 বসিয়ে দিলাম ডিফল্ট। বললাম ইফ যদি পেজ ইজ ইকুয়াল টু কিছু না থাকে অথবা 1 থাকে তাহলে কি হবে। আচ্ছা, এখন এই পেজ ভেরিয়েবলটা একটু এখানে আমাদের মিস্টেক হয়েছে। পেজ ভেরিয়েবলটা কি গেট করতে হবে না? পেজ ভেরিয়েবলটা কোথায় আছে, $_get, গেটের মধ্যেই তো আছে, গেটের মধ্যে পেজ নামে আছে, তাই না? সো এটাকে আমরা পেজ নামের একটা ভেরিয়েবলে ইয়ে করে দিলাম, প্লেস করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন চেক করে দেখি কি হইলো আমাদের। সো এখানে একটু গন্ডগোল দেখা যাচ্ছে, আনডিফাইন্ড। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যদি এভাবে করি ইফ একবারে লাস্ট পেজে যদি এখানে এভাবে বলে দেয় ইফ ইজ সেট পেজ, যদি পেজের মধ্যে ইউআরএল কিছু আসে তাহলে এই কাজটা কোন হবে। অর্থাৎ ইফ আমরা পেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যার মধ্যে ডিফল্ট কত রাখলাম 0। এরপরে বললাম ইফ ইজ সেট গেটের মধ্যে যদি পেজকে পাও, এখানে ইজ সেট দিতে হবে, তাই না? ইজ সেট তো দেই নাই, কাট করলাম। সো যদি ইউআরএল এ পেজকে পায় তাহলে কি করবে, এটা দরকার নাই। আচ্ছা, এটা দরকার আছে। তাহলে ওইটাকে নিয়ে যা পাবে পেজের মধ্যে কখনো কি আসবে, কখনো আসবে 1, তাই না? কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 5, এভাবে আসতে থাকবে রোর উপর ডিপেন্ড করে। সো এই ইউআরএল দিয়ে যখন আমরা এখানে ক্লিক করতেছি আমাদের ওই ফর্মটা কিন্তু হারিয়ে গেছে অলরেডি। আচ্ছা দেখেন এখানে কিন্তু কাজ কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। কয়টা আসছে, 1 থেকে 5টা। কিভাবে আসলো, কারণ কি এটার মধ্যে 0, ইউআরএল এ কি পেজ পাইছে কিছু নাই, তার মানে এখানে কত আসছে 0,5, এজন্য 5টা আসছে। সো এখানে একটা কাজ করতে হবে আমাকে। আমি যদি নিচে আমার ইয়াটা ছিল ওইটা তো হারাই গেছে, সো ওইটাকে নিয়ে আসতে হবে না। সো ওইটাকে আনার জন্য আমরা এখানে ছোট্ট একটা কাজ করতে পারি। এই কোয়েরিটা কপি করে আমরা এইখানে যে টোটাল নাম রোজটা ইউজ করছি, কেন নাম রোজ যে ফাংশনটা আমরা ইউজ করলাম মাইএসকিউএল নাম রোজ, কেন, বিকজ এখানে আমাদের যে মেনুটা, এখানে আমাদের মেনু দরকার লাগবে যার উপর ক্লিক করতে হবে। সো তার জন্য আমরা কোয়েরি করে নিয়ে আসলাম। এখানে লিমিট লাগবে, লিমিট লাগবে না।
তো তার জন্য আমরা কোয়েরি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা কাজ করি, দুইটা ভেরিয়েবল এক হয়ে গেলে গন্ডগোল হতে পারে। তো একটা কোয়েরি লিখলাম, সবাইকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর রোটা কাউন্ট করলাম, রোটা কাউন্ট করে এখানে এগুলো দরকার না, এগুলো জাস্ট আমরা এমনিতেই দেখলাম। এবার দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে 1 2 3। সো যখন আমি এখানে 1-এ ক্লিক করব তখন কি হবে, তখন আমার এখানে কত যাবে, এই পেজের মধ্যে কত যাবে, 1 যাবে। সো 1 আসলে এখানে, এখানে 1 আসার পর কি হচ্ছে, ইফ ই সেট পেজ, এটা তো প্রথমে পেজের মধ্যে সে 0 ধরে নিল, ধরে নেওয়ার পর যখন সে যখন 1 ক্লিক করবো তার মানে কি গেটে যখন পেজকে পাবে, পাওয়ার পরে কি হবে, পেজের মধ্যে কত আসবে 1। তাহলে এখন কি এখানে ঢুকবে না, যে পেজ ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক অথবা পেজ ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে পেজ সমান কত 0। তার মানে প্রথম থেকে 0 থেকে 5 করে দেখাও। স্যার পেজ ব্ল্যাঙ্ক তো লাগবে না স্যার। কোনটা, পেজ ব্ল্যাঙ্কটা এটা উপরটা, উপরে না, ভেরিয়েবল ইনিশিয়াল ওটা না ভিতরে স্যার ফর ই এটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক উপরে স্যার ইফের ভিতরে এটা না, জি স্যার এটা তো লাগবে না। পেজ ইকুয়াল টু 1 যদি আসে তাহলে সেক্ষেত্রে 0 করবে। ব্ল্যাঙ্কটা স্যার ব্ল্যাঙ্ক তখন উপর থেকে কাজ করতেছে, আমি যখন ই সেট দিয়ে তো আমি কখনো 0 বাড়াইতে পারবো না, কারণ আমার 0 নামে কোনো কিছু থাকবেই না। রাইট। তো সেক্ষেত্রে কিন্তু এটা আমি না দিলেও পারি যদি পেজ ইজ ইকুয়াল টু 1 হয়, কারণ 1 হতে পারে, এছাড়া 2 3 4 যেটাই হোক তখন কিন্তু ওইভাবেই ইনক্রিমেন্ট হয়ে আমাকে বাড়বে আর কি। সো এটা না দিলেও আমাদের হবে। সো এটা হ্যাঁ ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে, কারণ প্রথম এটা যদি না দেয় তাহলে কি হবে, তাহলে কিন্তু বিশাল গন্ডগোল লেগে যাবে। তখন এখানে তখন কি আসবে, আনডিফাইন্ড, এই ভেরিয়েবলটা তো আনডিফাইন্ড হয়ে যাবে তখন, কারণ আমি যতক্ষণ না এখানে ক্লিক না করতেছি ততক্ষণ তো আমার গেটে কিছু যাচ্ছে না। তো তখন পেজ সমান সমান কি পাবে, আমি তো এখানে পেজ বসাই দিছি, আমি এখানে এটা পেজটাকে কেটে দিলাম, মানে কমেন্টস করে রাখলাম। এখন আমি এখানে চেক করে দিই কি কয়, কি আসছে দেখেন, আনডিফাইন্ড ভেরিয়েবল পেজ মাইস্কুয়েল ফেস এসক এক্সপেক্ট 1 প্যারামিটার। তার মানে কি এই পেজটাকে সে কি পাচ্ছে না, কুইতে আমার প্রবলেম হয়েছে। আসলেই তো এই পেজ নামে কিছু আছে এখানে, আমি দেখুন, বাট আমি যখন এখানে ক্লিক করবো তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এই দেখেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে, কারণ কি গেটে পাইছে, এবার গেটের মধ্যে পাইছে। সেই জন্য ডিফল্ট প্রথমে এই জন্য 0 বসাই দিলাম। এরপরে বললাম যদি গেটের মধ্যে কিছু পাও তাহলে ওটাকে নিয়ে এটার মধ্যে রাখো, এরপর চেক করো এটা কি 1 কিনা, যদি 1 হয় তাহলে পেজের উপর 0 করে দাও, আর যদি 1 না হয় অন্য কিছু হয় তাহলে কি করলাম, ওইটাকে 5 দিয়ে গুণ করলাম এবং তা থেকে 5 বাদ দিলাম, তাহলেই কি আমার কিন্তু কাজটা হয়ে যাবে। সেখানে যদি যখন 2 আসতেছে আমার দরকার কি, এখানে দরকার হচ্ছে 0, তারপরে কত 5, তারপরে কত 10, তারপরে 15, এভাবে দরকার না, 5 করে বাড়তেছে প্রত্যেকটা 5 10 15। আপনি যদি 4 করে বাড়াতে চান তাহলে কি করবেন, এখানে আপনার প্রথম দরকার কত 0, তারপরে কত 4, তারপরে কত 8, তারপরে 12, এইভাবে। তাহলে তখন আপনাকে এখানে এমন কিছু একটা লিখতে হবে যেন এখানে প্রথমে আসে 4, তারপরে আসে 8, তারপরে 12 দিতে পারেন। হ্যাঁ ইন্টু 4 মাইনাস 4 দিলেই তো তারপর 4 করে চলে আসবে, রাইট। হ্যাঁ এখানে যদি আমি 4 দিই তাহলে কি হবে, 4 দোকানে 8 মাইনাস 4 কত হয় 4, যদি 3 আসে 3 4 12 মাইনাস 4 কত 8, তার মানে 4 4 দিলে হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মানে কনসেপ্ট আর কি, অ্যালগরিদমটা আর কিছু নেই, ভেরি সিম্পল। সো এখানে আমরা ওইভাবে গুণ করে দিলাম, তার মানে কি এখন কিন্তু যখন 1-এ ক্লিক করতেছি, এটা যখন 2-এ ক্লিক করতেছি 2 গুণন 5 কত 10, 10 মাইনাস 5 কত 5, এখানে হচ্ছে 5, যখন 3, তখন 3 গুণন 5 কত 15, 15 মাইনাস 5 কত 10, এখানে আসছে 10, এখানে আসছে 10, আমি তো এটাই চাচ্ছি। সো এবার চেক করে দেখি কাজ হয় কিনা। আমি যদি 1-এ ক্লিক করি তাহলে 1 থেকে 5 দেখাচ্ছে, আমি যদি 2-তে ক্লিক করি তাহলে কিন্তু আমার 6 থেকে 10 দেখাচ্ছে, এটাই তো দেখানোর কথা। আমি যদি 3-তে ক্লিক করি 11 থেকে 15, আমি যদি 4-এ ক্লিক করি তাহলে কি 16 17, দুইটা আছে, কিছু করার নেই। তো এখন আমার যত রো বাড়বে কি হবে, এইখানে বাড়বে, এই জায়গাটায় বাড়বে, আর এখানে কিন্তু 5টা করে দেখাবে। এখন যদি আমার 1 কোটি ডাটা হয় কোনো সমস্যা আছে, সমস্যা নেই, এখানে বাড়বে। স্যার এখন কথা হচ্ছে এই জায়গায় কত পর্যন্ত বাড়বে, এখানে একটা লিমিট বসানো দরকার।
হ্যাঁ সেটা পারবেন। 5 এর পরে দেখা গেল যে নেক্সট ওটাও করা যাবে। ডাটাবেস হলে তো এরকম নিচে বড় হয়ে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ করা হয় তো, ওই দেখেন না বিভিন্ন সাইডে যেরকম করা, ওটা করা হয় না, ওটা করতে হবে। এটা হইতেছে একবারে বেসিক, ঠিক আছে। এটা হলো একেবারেই ভেরি সিম্পল, যেটা আমরা এইভাবে একেবারেই র প্রসেসে আর কি আমরা চাইলে প্রেজেন্টেশন করতে পারি। এখন বলেন এটা এখন ডাউনলোড করে দেওয়া আছে এটা পিডিএফ আকারে প্রিন্ট করা যাবে এটা কোনটা? এটা হ্যাঁ প্রিন্ট করা যাবে। প্রিন্ট করার জন্য ডম পিডিএফ নামের একটা ইউজ করা হয়, সো এটা স্যার দেখাবে আর কি, ঠিক আছে। স্যার দেখাবে ইনশাল্লাহ, আমরা দেখবো আশা করি। রতে পারলে স্যার সব জায়গায় করা যায়। সব জায়গায় পাওয়া যায়। এই যে প্রেজেন্টেশন দেখে গেলেন না, এমন যেমন ফ্রেমওয়ার্কের প্রেজেন্টেশন শিখবেন, এটা তো কিছুই না, ঠিক আছে। সারা দুনিয়া করে তারপরে ওইখানে যে সহজ কিছু করা যায় একেবারে ফ্রেম আপনার ইমেজ আপলোড করছি না আমরা, কত কিচ্ছে কাহিনী। ফ্রেমওয়ার্কে কিছুই না, জাস্ট 3টে বিষয় লাগে, কনফিগারেশন করতে হয়, আর হচ্ছে কনফিগারেশনটা ওই লাইব্রেরিতে লোড করতে হয়, এরপরে লাইব্রেরিতে লোড করতে হয়, তারপরে লাইব্রেরির 2টা ফাংশন আছে, 2টা ফাংশন ইউজ করলে হয়ে যায়। 6 লাইনে কোড। আর এখানে ইমেজ রিসাইজ করা কত ঝামেলা, বহুত। কিছু রিসার্চ করা একেবারে সহজ, ফাংশন আছে, খালি কল করে দিলে হয়ে যায়। স্যার রিসাইজের জন্য কোডিগনেটর 3-তে অনেক কিছু আছে। না স্যার রর কথা বলতে স্যার রতে থাকতে পারে, রতে আমার জানা নাই। স্যার রতে তো ক্লাস তৈরি করা রয়েছে, বড় বড় ক্লাস না, ক্লাস তৈরি করা আছে, অনেক বড় বড় ক্লাস। আচ্ছা রতে অনেক কিছু আছে। পিএসপি যা যদি ভালোভাবে শিখতে পারেন তো ফ্রেমওয়ার্ক কিছুই না আপনার কাছে, এটা হচ্ছে বিষয় আর কি। তো এইভাবে এখন ওগুলাকে আমরা বন্ধ করে দিলাম, এখন এইভাবে 1 4 আমি যখন যেখানে যাব তখন সেটা আমাকে দেখাবে, ঠিক আছে। এটা একটু প্র্যাকটিস করেন 10 মিনিট। এখন আমাদের যে প্রজেক্টটা ছিল, আমাদের একটা শাড়ি কিনতে যাচ্ছিলাম, আগে দেখি কার্টে কিছু আছে কিনা। কার্টে কিছু নাই। ও সরি, এক্সট্রিমলি সরি। লোকাল হোস্ট ব্যাচ 8। সো এখান থেকে আমরা একটা মোবাইল কিনতে চাই, আগে দেখি কার্টে আমার কিছু আছে কিনা। কার্টে আমার কিছুই নাই, সো আমি ধরেন যে টেলিভিশনে যাচ্ছি, এখান থেকে আমরা এই প্রজাপতিটাকে কিনতে যাচ্ছি। এখানে যখন এত কার্টে আসলাম, এখানে আমরা এটাকে পাচ্ছি, এখান থেকে ডিলিট আপগ্রেড রিমুভ সবই করা হয়েছে আমাদের। সো আমরা ডিসিশন নিলাম যে আমরা 2টা কিনবো, একটা না। একটা ড্রয়িং রুমে থাকবে, একটা বেডরুমে থাকবে। এরপরে চেক আউট গেলাম, চেক আউটে আসার পর এখানে বলতেছে যে নিউ ইউজার, তাহলে লগ ইন করো। এক্সিস্টিং ইউজার মেসেজটা লেখা হয়নি, এখানে লিখে দিবেন সাইন আপ করো। সো আমি ধরলাম যে নিউ ইউজার, তাহলে এখানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি বললাম হাবিব, বা আমি বললাম জামিউল, বললাম ইসলাম islam@gmail.com, পাসওয়ার্ড 123456, ফোন নাম্বার 9, অ্যাড্রেস হচ্ছে সাভার, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। সো যখন সে সিস্টেমে লগ ইন করতে রেজিস্ট্রেশন করতেছে, তার ডিফল্ট লগ ইন হয়ে যাওয়ার কথা, তাই না? এখানে লগ আউট আসবে। এখানে আর একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে যখন কাস্টমার লগ ইন করতেছে, লগ ইন করার সময় কিন্তু আমরা তার ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি। এখন এখানে যখন সে লগ ইন করবে, সে কিন্তু ইমেল অ্যাড্রেসে লগ ইন করবে, তাই না? সো একটা চেকিং সেখানে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন সে লগ ইন করলো, এই যে রেজিস্ট্রেশন করতেছে, করার সময় তার ইমেল অ্যাড্রেসটা ইউনিক কিনা এটা আমাদের জানা দরকার না? কারণ এটা দিয়েই কিন্তু সে ভবিষ্যতে লগ ইন করবে। সো যদি এখানে দুইটা ইমেল যদি থাকে আমার টেবিলে, তাহলে কি হবে? এখানে গন্ডগোল লেগে যাবো না? হ্যাঁ, অ্যাজাক্স দিয়ে চেক করতে হবে। সো এটা করা যাবে কি? তাহলে আসেন আমরা করি সবাই। এটা তো মনে আমাদের করা হয় নাই, তাই না? নাইস। সো এটা আমরা একটু করার চেষ্টা করি এখন।
আচ্ছা এটা করতেছি। সো এখন আমরা যদি চেক আউট দেখি প্রসেসটা কোন পর্যন্ত গেছে আমরা এটা চেক করে নিচ্ছি, তারপর আমরা এটা করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বললাম। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে লগ আউট চলে আসছে, আর এখানে শিপিং অ্যাড্রেসটা আসছে। আমরা যদি কোনো কারণে আবার কার্টে যাইতে মন চায়, কার্টে আসলাম, এখানে আপগ্রেড করে একটা নিলাম, যে না টাকা নাই একটাই নেই। এবং এরপর যখন দেখেন এখানে কি পাচ্ছি, শিপিং পাচ্ছি, এখন কিন্তু চেক আউট পাচ্ছি না, তাই না? এখন থেকে আমি যে কেউবারই কার্টে আসবো কি পাবো, শিপিং পাবো, বিকজ আমার সিস্টেমে তার আইডিটা আছে। তো শিপিংয়ে যাচ্ছি সরাসরি। তো এখানে আসার পরে যখন সে শিপিং অ্যাড্রেসটা দিচ্ছে, এটা তো আমাদের করা হয়েছিল, তাই না? শিপিং অ্যাড্রেসটা এখানে দিল। সো এখানে কিন্তু ডুপ্লিকেট ইমেল থাকলে কোনো সমস্যা নাই, কারণ কি এটা দিয়ে শেয়ার লগ ইন করবে না, ফোন নম্বর দরকার নাই। সেভ শিপিং অন দিচ্ছি, কামিং নেক্সট। আচ্ছা এই পেমেন্ট পেজটা আমাদের করা হয়নি, সো পেমেন্ট পেজটা করতে হবে আজকে। এবং এরপর হচ্ছে আমাদের অ্যাজাক্স সার্চটাতে, অ্যাজাক্স সার্চটা একটু দেখে ফেলে আগে, হ্যাঁ কি করা যায়। আচ্ছা এটা কি পেজিনেশন, ব্যাচ 8, ব্যাচ 8 এর মধ্যে সোর্স ফাইল। আমাদের এই পেজটার নাম কি ছিল, আমরা ধরেন লগ আউট করে দিই, হোম পেজে যাই। আর একটা কাজ আমাদের করা হয় নাই, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের কার্টে যাই এই অবস্থায়, আচ্ছা এটা পরে আসবে। সো হোমে আসলাম, হোমে আসার পর আমরা ল্যাপটপে যাচ্ছি, কার্টে গিয়ে কিছু আছে, কার্টে কিন্তু কিছু নাই, কারণ লগ আউট করার পর সেশন আইডি ডিস্ট্রয় করে দিয়েছে। সো এখন যদি আমরা মোবাইল কিনতে যাই এবং কার্টে যাই, চেক আউট করি, এইখানে আমরা অ্যাজাক্সের কাজটা করব, এখন করার চেষ্টা করব। সো চেক আউট কন্টেন্ট পেজ, মেবি পেজটার নাম চেক আউট কন্টেন্ট, এই পেজটা, তাই না? এখানে যখন সে রেজিস্ট্রেশনটা করবে, ইমেল অ্যাড্রেস এটা না, এখান থেকে কি করা যায় বলেন, যখন কোনো কিছু আমি টাইপ করব, টাইপ করার পর যখন এখান থেকে কার্সারটা সরে নিব, এই ইভেন্টের নাম কি, অন ব্লার, সরে নিচ্ছি। যখন টাইপ করতেছি এটা কি, অন কি আপ, অন কি আপ, যখন সরে নিচ্ছি তখন কি, অন ব্লার। এই ইফেক্টটাকে বলা, এই ইভেন্টটাকে বলা হচ্ছে অন ব্লার। সো অন ব্লারে, এই যে অন ব্লার, অন ব্লারে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশনকে ইউজ করতে পারি অ্যাজাক্সের মাধ্যমে, তাই না? সো আমরা এখানে বলে দিলাম অ্যাজাক্স ইমেল চেক, এটা করতে পারি না, অ্যাজাক্স ইমেল চেক। সো পাঠাই দেওয়া, কিছু একটা পাঠাই দেওয়া লাগবে। সো কি চেক করবে, দিস ডট, কি চেক করবে, ইমেল চেক করবে। ইমেলটা থাকবে কোথায়, এই ফিল্ডেই তো থাকবে। এই ফিল্ডে কোথায় থাকবে, অনেকভাবে নিয়ে যায়। আমরা যে র জাভাস্ক্রিপ্ট দেখছিলাম না, ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, এটা ধরেও নিতে পারে তার ভ্যালুটা। আবার এমনি দিস ডট ভ্যালু লেখা কি ঠিক আছে, এটা সে দিল। আর সে রেজাল্টটা কোথায় পাঠাবে আমরা বলে দিলাম রেস। তো আমরা চাচ্ছি যে এখানেই এক্সিট অর অ্যাভেলেবল এই কথাটা লেখা আসবে এখানে। সো দিস ডট ভ্যালু আর ইএস বললাম, আর ইএস তাহলে কি করতে হবে, আমি এইটার পাশেই, আমি এই লেভেলের পাশেই যদি এখানে আমি লেভেলের পাশেই আমি একটা স্প্যান নিয়ে নিলাম, স্প্যানের একটা আইডি দিয়ে দিলাম আর ইএস। আমি এখানে কিছু কথা লিখি, দেখি জিনিসটা কই শো হয়। ওকে এখানেই আসো,
এখানেও যাবে। নিচে ভালো হয়েছে। আচ্ছা, ফাউন্ড নট ফাউন্ড এখানে আসুক, হোয়াট এভার ইট ইজ। সো হইলো আর কি। তো এখানে শো করবে যে যদি থাকে থাকবে অ্যাভেলেবল, আর যদি না থাকে মানে অলরেডি থাকে ইমেল অ্যাড্রেসটা, তাহলে আসবে এক্সিস্ট, অলরেডি এক্সিস্ট। তো সেক্ষেত্রে এটা করা যাবে না। তাহলে এখন আমরা যদি এখানে যাই, ফাংশনটার নাম কি অ্যাজাক্স ইমেল চেক, এবং এর মধ্যে প্যারামিটার হিসেবে আমি কি দিছি দিস ডট ভ্যালু। দিস ডট ভ্যালু কি ওই ইমেল অ্যাড্রেসটা, আর রেস মানে কি আমি যে লোকেশনে আউটপুটটা পাঠাবো। সো এই ফাংশনের একটা ডেফিনেশন আমাকে দিতে হবে। তার আগে অ্যাজাক্সের কাজ করা হয়েছে এমন একটা পেজের নাম বলেন তো। এটা স্যার যে কোয়েরি দেখো তো, যে কোয়েরি আদার্স তো তাহলে নতুন একটা জিনিস শিখতাম। যে করি সম্ভাবনা আছে? যে করি তো করা যাবে, অ্যাজাক্সেই করি। আচ্ছা, আমাদের এখানে অ্যাজাক্স কোথাও করা আছে বলেন তো? এই যে অ্যাজাক্স লাইক, মানে অবজেক্ট ক্রিয়েট করার কোডটুকুন আমরা নিয়ে আসি। এই যে এই কোডটুকু তো আমাদের সেম। আলহামদুলিল্লাহ। এখানে কি হচ্ছে আমাদের, এখানে কিন্তু আমরা অবজেক্টটা ক্রিয়েট করলাম, তাই না? অ্যাজাক্সের ক্লাসটার নাম কি? এক্সএমএল এসটিডিপি রিকোয়েস্ট, তাই না? এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম এক্সএমএল এসটিডিপির মধ্যে। এই যে নিউ এক্সএমএল এসটিডিপি, এটা হচ্ছে অ্যাজাক্সের ক্লাসটার নাম। এর মধ্যে 4টা ফাংশন আছে, আমরা জানি এগুলা। সো এই ফাংশনটার নিউ। সো ক্লাস এর আগে নিউ দিলে কি হয়, ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি হয় বা অবজেক্ট তৈরি হয়। সো এটা কি এক্সএমএল এসটিডিপি। সো এরপরে আমরা এখানে কাজ করব আর কি। সো আদার দেন এভরিথিং ইজ সেম, এখানে যদি আমরা এভাবে বলি গিভেন ইমেল অবজেক্ট আইডি, তাই না? তাহলে গিভেন ইমেলের মধ্যে কি আসবে? ও, ফাংশনের নামটা চেঞ্জ করে নিই। হ্যাঁ আব্বা, হ্যালো। হ্যাঁ আব্বা বলেন। আমি তো ক্লাসে আছি আর কি, শেষ হবে কিছুক্ষণ, এই তো ওই 9টার পরে আর কি, ক্লাস শেষ হবে 9টার দিকে। না, লক তো এখনো কিনি, আমি তো নিচে নামিনি আর কি, ওই করলাম ক্লাস শেষে একবার বেরোবো আর কি। 2 সেকেন্ড না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় কিনে নিয়ে আসবো, টাউন হল থেকে কিনুন আর কি। অ্যাজাক্স ইমেল চেক ফাংশনটার নাম। সো আমরা এই ফাংশনে গিভেন ইমেলের মধ্যে কি আসবে, ওই যে ইমেলটা দিবে, তাই না? আর অবজেক্ট আইডির মধ্যে কি আসবে, রেস, তাই না? সো আমরা চেক করে দেখি আসে কিনা। গিভেন ইমেল, আচ্ছা। এবার যদি আমরা অ্যালার্ট করি, এখন আমরা যদি এখানে আসি, ফাংশনটা রিফ্রেশ দেই, ক্লাস নেমও দিলাম, আসছে না? আমাদের ইমেলটা পাচ্ছি। এখন এই ইমেলটাকে কি করতে হবে? ও, অনেক কিছু মনে করা আছে, যাই হোক এত কিছু লাগবে না। সো এখন আমাকে এই সার্ভার, আমার ইমেলটা আমার কাছে আছে, এখন আমি এই ইমেলটা
একটা সার্ভার পেজে পাঠিয়ে দিব, সার্ভার পেজ একটা কোয়েরি লিখে ডাটাবেজে চেক করবে, যদি পায় রিটার্ন করবে ফাউন্ড, না পালে রিটার্ন করবে কি নট ফাউন্ড, তাই না? এটা আপনাদের করতে দিলে ভালো হতো। সো সার্ভার পেজ কি হবে আমার এখানে, সার্ভার পেজ আমি কি করতে পারি, কোনো একটা ক্লাসের নাম হতে পারে না? সার্ভার পেজটা আমি এখানে কি দিব? ধরেন আমি এখানে বললাম যে আচ্ছা আমি এভাবে করে দেখি হয় কিনা। ক্লাস দিতে হয় না? ঠিক আছে কি লেখা? সো অ্যাজাক্স ইমেল চেক নামের একটা ফাইল তৈরি করি এখানে, দেখি হয় কিনা আর কি এভাবে। সো এখানে সোর্সের মধ্যে আমি যদি এভাবে বলি পিএসপি ফাইল ইমেল চেক, ফিনিশ করলাম। এখানে এসে আমাকে যেটা করতে হবে, সো ইউআরএল দা ডাটা কিভাবে পাঠায়, এভাবেই পাঠায় না? এভাবেই তো পাঠায়। আচ্ছা, সো এখন এই গিভেন মেলটা ইউআরএল আকারে কিভাবে পাবে, এখানে আমি যদি বলি এভাবে গিভেন মেল ইজ ইকুয়াল টু $&_get আসলো, তাই না? এখন এখানে আমাকে তার আগে যেটা করতে হবে, ডাটাবেসের সাথে কাজ করতে গেলে কি করা লাগবে, রিকোয়ার ওয়ান্স নাম কি, ক্লাসেস ডিবি কানেক্ট। আচ্ছা, এরপরে অবজেক্ট ক্রিয়েট করলাম। নাম কি, ডিবি কানেক্ট, ডিবি কানেক্ট। এখন যদি আমি এখানে বলি আচ্ছা প্রিন্ট করে দেখুন যে আসে কিনা। না এখানে একটা বিষয় আছে, আমি যদি এখানে এটা না করে আমি এখানে অন্য কোনো ক্লাসে করি, আমি ধরেন এখানে কার্ড ক্লাসে করতে পারি, তাই না? নাইস। সো আমি এখানে ক্লাসেসের মধ্যে যাচ্ছি, ক্লাসেসের মধ্যে এসে কার্ড পিএসপি করি, কার্ড। সো কার্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখন যদি বলি obj কার্ড, কারণ কার্ড ক্লাসে কি আছে, আমার ডিবি তো কানেক্ট আছেই। কার্ডের মাধ্যমে কি করব, একটা ফাংশন কল করব। Oh my god. এই ফাংশনটার একটা ডেফিনেশন আমরা দিতে পারি না? সো অ্যাজাক্স ইমেল চেক এর ইনফরমেশনের যাব কোথায়, কার্ড ক্লাসের মধ্যে। কার্ড ক্লাসের মধ্যে আমরা যদি বলে দেই যে পাবলিক
ফাংশন অ্যাজাক্স ইমেল চেক ইনফো, এখানে এসে আমাকে একটা $sign ASQL লিখে যেভাবে লিখি যে SELECT select all সিলেক্ট ইমেল, শুধু আমরা ইমেলটা সিলেক্ট করি, ওটা কিছু লাগবে না। ইমেল অ্যাড্রেস আছে না, ফর্ম TBL underscore customer না, where equal to given email, কোয়েটা রান করতে হবে MySQL underscore query, এইতে লিখবো if যদি উনি ঠিকঠাক থাকে, তো already already exist, else echo available, হ্যাঁ না এভাবে আমরা করলাম, সে চেক করে দেখলো যদি এটার মধ্যে থাকে, হ্যাঁ তাহলে MySQL query SQL যদি থাকে, আচ্ছা অলরেডি এক্সিস্ট, না হলে অ্যাভেলেবল, চেক করে দিই কি করলো। স্যার হবে না স্যার, হুম হবে না স্যার, অ্যাজাক্স এর জায়গায় লেখা বোর্ড রয়েছে, কোথায়, অ্যাজাক্স এখানে লেখা ফরওয়ার্ড স্ল্যাশ হট চিহ্ন হবে। এখানে হট চিহ্ন হবে, আপনি যে ডাটা নিয়ে যাবেন না, ইমেল অ্যাড্রেসটা তো নিয়ে যাচ্ছেন, এখানে গেটে ধরতেছেন, হ্যাঁ ধরবেন কি করে, এখানে হট থাকবে। ওইভাবে স্যার ইকুয়াল দিতে হবে স্যার, হটের পরে ইকুয়াল হবে, এবার হবে স্যার। শিওর, চেক করে দেখি। আচ্ছা এখানে নিচে তো সব ঠিক আছে না, সার্ভার পেজ অ্যালার্ট টেস্ট এর দরকার নেই, রেডি স্টেটগুলো আমরা দেখতে চাচ্ছি না, আমরা জাস্ট ওবিজের ইনার HTML এর রেসপন্স ট্যাগটাকে ইকো করে দিতে চাচ্ছি। তো এবার চেক করে দেখি, এখানে ফার্স্ট লাস্ট নেমও দিলাম, ইমেল অ্যাড্রেস বললাম AITBT, শাবাশ অলরেডি এক্সিস্ট, কাজ কিন্তু করতেছে, নাইস উই আর সাকসেসফুল। বাট এখানে বলতেছে যে ইমেল চেক ডট PHP SCIP আনডিফাইন্ড ইন্ডেক্স গিভেন ইমেল, কাজ করছে তো, যে অলরেডি এক্সিস্ট আসছে না, এটা তো আছে অলরেডি, যেটা দিছি কি দিছিলাম AITBT@gmail.com, চেক করে দেখি। এইট কাস্টমার কই গেল আবার, টিভিএল কাস্টমার দিছিলাম তো আমরা, হ্যাঁ শুধু কাস্টমার দিছিলাম। TVL কাস্টমার AITBT@gmail.com আছে, এখানে এটা দেখেন খুঁজে, সার্চ চেঞ্জ হয় কিনা কমপ্লিট ওইটা কই এই যে যা, তাই না AITBT@gmail.com, এটা তো আছে, সেই জন্যই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট। বাট এখানে বলতেছে আনডিফাইন্ড ইন্ডেক্স গিভেন ইমেল, এটা কোথায় দেখাচ্ছে, ইমেল চেক, ইমেল চেকের মধ্যে এটা দেখাচ্ছে, আচ্ছা নাইস, এইখানে 5 নম্বর লাইন, এইটা না স্ট্রিট মারা দেবো নাকি একটা, স্যার এটা তো 100% ইসেটই হবে, কারণ এটা ইসেট দিয়ে তো আমরা ধরতেছি। এবার চেক করি তো, এবার ধরেন ফার্স্ট টাইম দিলাম কিছু একটা, লাস্ট টাইম দিলাম কিছু একটা,
ধরেন এখানে নাই ধরলাম DIPU @gl.com, এটা নাই শিওর, তাও দেখা যাচ্ছে অলরেডি এক্সিস্ট, তাহলে কিন্তু হইল না বিষয়টা। অলরেডি এক্সিস্ট দেখাবে কেন? নাই নাই নাই, যে নামে করেছে নামে নাই, 100% শিওর নাই। কোয়েরিটা চেক করবে এটা চেক করব একটা একটু প্রিন্ট করে দেবেন যে মেইলটা আসছে কিনা। কোথায়? এখানে না, এখানে তো ডেফিনেটলি আসবে, আসবে না কেন? তাহলে এক্সিট করতে হবে স্যার। থামাই দিব? এখানে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, একটু লাভ হবে না, কারণ এভাবে সে কোনো কিছু রিটার্ন করবে না এখানে। এখান থেকে কি, এখান থেকে আমি একটা ফাংশন কল করছি অ্যাজাক্স ইমেল চেক গিভেন মেল, এইখানে এই difference, এই folder folder আছে। মানে আমি যা দিতেছি সেটাই সে পাইতেছি। given email TBL customer where এখানে একটা শব্দটা জিরো থেকে যদি বেশি হয় স্যার ভুল হয়েছে আমাদের মাইস্কুলটা স্যার কোয়েরিটা আলাদা একটা ইস্যুর ভিতরে রাখতে হবে স্যার। ভেরিয়েবলে রাখা ভেরিয়েবলে রাখতে হবে। নাম বলে দিয়ে দেখো। জি স্যার। নাম রোজ দেওয়া লাগবে না, তবে জি স্যার এখানে একটা এবার যদি রেজাল্ট পাই তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে। কিভাবে বলেন? যদি রেজাল্ট পাই তাহলে অলরেডি এক্সিস্ট, কারণ আমাদের তো কোয়েরি করবেই। এর আগে শর্ত ছিল যে আমাদের কোয়েরি করবে, কোয়েরি তো করাই লাগবে। ওটা তো কোয়েরি রান করা, তাই না? রাইট, হ্যাঁ। তো কোয়েরি রান করলাম, রান করার পরে এবার ঠিক আছে স্যার। এখানে কি আসবে? রিসোর্স আইডি আসবে জি স্যার, অথবা ট্রু ফলস আসবে। ট্রু ফলস স্যার। কিন্তু কিছু না কিছু একটা তো আসবে, এখান থেকে কিছু একটা আসবেই। ভেরিয়েবলে রাইটার দিলাম মানে এইভাবে ডাইরেক্ট দিলে তো একই হবে। একই কথা হলো, হ্যাঁ। তাহলে এখন এখানে আমি একটা কাজ করতে পারি, মাই এসকিউএল ফেস এসঅপ, এর মধ্যে রেজাল্ট বসাই দিলাম, এটাও করতে পারি। এখানে আসলাম, এখানে পেলাম কি যে ইমেল ইনফো ইফ ইমেল ইনফো, ইমেল ইনফো না স্যার, ইমেল ইয়ে দেন স্যার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। ইমেল ইনফোর ভিতর ইমেল অ্যাড্রেস দেন, ইকল যদি গিভেন ইমেল অ্যাড্রেস হয়ে থাকে স্যার এর ভিতর ইয়ে দেন। না এখানে তো দেওয়া লাগবে না, খেয়াল কর এখানে কি ফেস এসঅপ কি করতেছে সে, ওর ভিতর Yes, yes, so- রিসোর্স আইডি চলে আসছে স্যার। চলে আসছে। রিসোর্স আইডির ইমেল অ্যাড্রেস এর ভিতর দেন স্যার। না এখানে বুঝতে পারছি, এখানে যদি রিসোর্স আইডি ধরে, এখানে রেজাল্টের মধ্যে রিসোর্স আইডি আছে, so ওই আইডিতে যদি এটা খুঁজে পায় তাহলে তো এখানে কিছু আসবে, আর যদি না পায় তাহলে তো কিছু আসবে না, তাই না? আর আপনি কি বলছিলেন বলেন? স্যার ইসে স্যার ইনফোর ভিতর দেন, ইনফোর ভিতর এখানে? সেকেন্ড ব্র্যাকেট দেন, থার্ড এখানে? ব্র্যাকেট থার্ড আচ্ছা, এর আগে জি স্যার, এবার আছে ইমেল অ্যাড্রেসের ভিতর দিন। ইমেল অ্যাড্রেস, জি স্যার, ইমেল অ্যাড্রেস ইকল যদি গিভেন অ্যাড্রেস হয়ে থাকে, ইকল যদি আমাদের উপরে Given mail। জি স্যার। ওটা তো দরকারই নাই, অত দূর আমরা কেন যাবো বলেন? আমরা তো এখানে গিভেন মেলতে তো চেক করলামই একবার, যদি থাকে
যদি এই গিভেন ইমেলে যেটা দিল আমরা যখন এই SQL এর মধ্যে যখন এক্সিকিউট করলাম MySQL ফেসবুক দিয়ে রান করলাম এটার মধ্যে আছে রিসোর্স আইডি। স্যার শুধু রেজাল্ট দিলেই তো কাজ করার কথা ভিতরে হ্যাঁ হ্যাঁ শুধু রেজাল্টে কাজ করবে ইফের মধ্যে রেজাল্ট ভেরিয়েবলটা রাইট না জি স্যার রেজাল্ট আচ্ছা এবার একটু দেখি তো 1 মিনিট দাঁড়ান কি হয় একটু চেক করি। সবভাবে চেক করব আমরা, এটা একটা একটা করে চেক করি। এবার কিন্তু ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে তো আমি তো গিভেন ইমেল ধরে তো আমি চেক করছি তাই না? এটা কি ইউজার দিচ্ছে এখান থেকে আমি দিচ্ছি, এটা আমি নিতেছি এখানে আসতেছে স্যার রেজাল্টে তো কাজ করার কথাই বলছে রেজাল্ট শুধু রেজাল্টে রেজাল্টের মধ্যে তো রিসোর্স আইডিটা থাকবে তাই না? আর রেজাল্ট দিলেও কাজ করতে পারে কাজ করার কথা কিন্তু কেন? কারণ এই রেজাল্টের মধ্যে কোয়েরিটা এক্সিকিউট করার পরে যদি আসে তাহলে অলরেডি যদি থাকে তাহলে কি আসবে? রিসোর্স আইডি আসবে। আর যদি না আসে তাহলে কি আসবে? ট্রু অথবা ফলস আসবে না? জি স্যার তাহলে তো ভেরিয়েবলটা তো ব্ল্যাঙ্ক হবে না। না স্যার তো চেক করি তাও আসতে পারে। স্যার এটাতে হ্যাঁ এটা তো হতে পারে, চেক করি। কিন্তু লজিক্যালি কি বলে এটার মধ্যে কিছু না কিছু থাকবে, আইদার রিসোর্স আইডি ট্রু অর ফলস। চেক করে দেখি কি হয়। শুধু ইমেল অ্যাড্রেস দিন অলরেডি এক্সিস্ট। কেন? কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে তো কিছু না কিছু তো একটা আছে, কখনো তো ফাঁকা থাকবে না। হয় রিসোর্স আইডি আসবে নাহলে কি আসবে? বুলিয়ান ভ্যালু আসবে, ট্রু অর ফলস। যদি ঠিকঠাক মতো খুঁজে পাই ইমেল অ্যাড্রেসটা আমি নিয়ে আসতেছি ফ্রম কাস্টমার থেকে, যেখানে আমি যেটা দিচ্ছি ওটার সাথে চেক করতেছে ঠিক আছে কিনা। যদি পায় তাহলে কি আসবে? রিসোর্স আইডি। আর যদি না পায় তাহলে কি আসবে? ট্রু অর ফলস, যে কোনো একটা ফলস আসবে। সো এই ফেস অ্যাসোকের মধ্যে যদি কি চায়, সে একটা ইন্টিজার নাম্বার চায়। যদি আমরা কোনো প্যারামিটার হিসেবে অন্য কিছু দেই, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, হ্যালো জি কে বলছিলেন? তো এটা হচ্ছে আর কি আমাদের বিষয়টা। যখন আমি ফেসেসের মধ্যে নিচ্ছি তখন কিন্তু সে ওই যদি ডেটা থাকে তাই না, এখানে যদি ভিতর আমার একটা কন্ডিশন যদি দিতাম তাহলে ঠিক হতো ঠিক হতো। হ্যাঁ যদি ট্রু হয় ঠিক আছে তাহলে এটা হবে, আর যদি না false ফলস তাহলে ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। একটা কন্ডিশন হ্যাঁ এখানে আমি রেজাল্ট দিলে হয়তো বাট বলতো ইফ রেজাল্ট ইজ ইকুয়াল টু ট্রু, ট্রু তাহলে এটা নাহলে এটা। সো এখন এখানে কিন্তু আমাদের এইভাবে বিষয়টা হচ্ছে আর কি। সো অ্যাজাক্স ইমেলটা আমাদের মোটামুটি একটা বিষয় আর কি হচ্ছে। সো এখানে আরো কিছু করা যায়, এটাও করার চেষ্টা করবেন। এটা হোমওয়ার্ক দেওয়ার একটা, সেটা হচ্ছে যে আমি যখন এখানে দিচ্ছি, ধরেন এই bachu@gmail.com এটা মনে হয় আছে, সেটা এটা ওকে এবার তো অ্যাভেলেবল দেখাচ্ছে। বিটা বড় হাতের না, বাচ্চাটা মনে আছে বিটা কিন্তু বড় হাতের এখানে। সো আমরা দেখি বাচ্চুটা আছে কিনা। আপনি শেষ পর্যন্ত সিলেক্ট এই যে bachu@gmail.com bachu@gmail.com সবই আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বলেন তো, আমাদের এখানকার বিটা কিন্তু বড় হাতের। ছোট হাতে দিলে হয়তো সে ইয়া করবে আর কি। বিটা আমরা ছোট হাতে দিয়ে দেখি কি ব্যাপার। যখন লগ ইন করি না ওখানে লিখতে গেলেও একই অবস্থা। সেটা এখানে ক্যাপিটালাইজ করা রয়েছে স্যার এখানে এই প্রথম ওয়ার্ডটা মনে করা হবে বড় বড় হাতে বলে সেটা যদি আমি জানার সময় ছোট হাতে করে দিই। কেন? ক্যাপিটালাইজ করা রয়েছে স্যার ও আচ্ছা আচ্ছা ক্যাপিটালাইজ করছে। আচ্ছা এআইটি বিটি দিয়ে করে দেখি কি হয়। এটা কি অ্যাভেলেবল দেখাবে? এখন তো এটা অ্যাভেলেবল দেখাচ্ছে, এটা তো আছে। এডিবিটি আছে না, এটা তো এই যে aitbt@gmail.com। সো আমাদের কিন্তু কাজটা কিন্তু হয় নাই।
তাহলে অ্যাভেলেবেল অলরেডি এক্সিস্ট দুটো জিনিসই কিন্তু আসতেছে স্যার রেজাল্টের মাইলস্টোন নাম রয়েছে নাম প্রসেস দাঁড়ান, নাম হচ্ছে দিচ্ছি। একেবারে একটা আননোন একটা না, এখানে হচ্ছে ছোটই দেখাচ্ছে, তাই না? এখানে কিন্তু বড় হাতে দেখাচ্ছে না, যদিও এখানে বড় হাতে হয়। দোকানের সময় ছোট পেরেছি অ্যাভেলেবেল কাজ করতেছে কাজ করতেছে না তো। AITVT দেখেন এখানে কি ছোট হাতের না, AITVT@gmail.com, এটা তোমার ডেটাবেজে আছে, এই যে AITVT@gmail.com, AITVT@gmail.com, এখানে কি আছে? কপি করে নিল, ঠিকই আছে, এটা অ্যাভেলেবল দেখাচ্ছে, তার মানে কি অ্যাভেলেবল দেখাবে না? সো কাজ কিন্তু হয় নাই আমাদের। আচ্ছা, নাম রোজ বললেন না, কি করব? নাম রোজ কোথায় দিব বলেন তো? ইফের ভিতরে মাইলস্টোন নাম এখানে ইফ MySQL নাম রোজ, এটার মধ্যে কি এটার ভিতরে রেজাল্ট ভিডিও রাখেন, তারপরে এখানে গ্রেটার দেন 0 রেজাল্ট ইজ গ্রেটার দেন যদি, এটা কি ঠিক আছে স্যার একের জিরো হচ্ছে বেশি বেশি ফাইল লেস আছে 1 আচ্ছা চেক করে দেখি কি হয়। বলি বলতেছে আমার মনে হয় ইমেইলটা একটু আসে দেখছেন এখানে আসেই নাই। এই জন্য গিভের ইমেইলটা লিখো বললে তো কোনো দেখা যাবে না। না স্লেস কি হতো কি হবে দেখতে সেম অ্যাভেলেবল দেখাচ্ছে। গিভেন ইমেলটা এখানে কি করতে বলতেছেন? গিভেন ইমেল এক্সিস্ট করে দিলে ও আবার কাজ করবে না, কমেন্টস করে দিচ্ছে। তাহলে কি দেখি গিভেন ইমেলটা আসে কিনা, সার্ভার পেজে আসবে, আসার পর এটা কি করে দিবে আর কিছু না। চেক করি। তো এখানে ইমেল অ্যাড্রেসের মধ্যে কি হবে, AITVT দেই, এখানে ইমেল অ্যাড্রেস আমার আসতেছে, নাম মানে কি স্যার? মানে প্রথম অবস্থায় এখানে কিছু থাকবে না, সেটা দিলাম না। আচ্ছা, ব্রাউজার কাকুর তো প্রবলেম করতেছে না? না ব্রাউজারটা আপনি দেখতে সেখানে যদি বলি AITVT, আমার প্যারামিটারটাই তো আসতেছে না এখানে। গেট থেকে ডাটা না হয়তো প্রবলেম হুম, ডাটা পাঠানোর সময় প্রবলেম হচ্ছে এখানে এখানে আচ্ছা, এখানে আমরা যদি এভাবে না দিয়ে জাস্ট ব্যাকস্ল্যাশ দিই তাহলে কি হয় দেখি তো। স্যার আমরা আরেকভাবে ধরতে পারতাম খুব সহজে।
স্যার একটু সেদান স্যার অ্যাজাক্সের এই জায়গায় দেন হ্যাঁ স্যার। হ্যাঁ বেটার হট চিহ্ন দেন, এটা তুলে দিন। এটা জি স্যার। এবার আমরা ই দেন, ইকল জি স্যার। এবার আমরা ও শিট 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 শিট, এখানে একটা ইয়ে দিতে হবে না? জি স্যার, আমরা তো ধরতেই পারতেছি না। এক্স্যাক্টলি। সো আমাদের কিন্তু এখানে আমি ইয়ে দিয়ে দিই, তাই না? এবার কিন্তু ঠিক আছে। ইমেল যদি হতো তাহলে গিভেন ইমেলটা আমরা এখানে কি হবে? এখানে ইমেল হবে, তাই না? সো আমাদের কিন্তু এখানে কোনো ওটা লাগছিল আর কি, এবার হোপফুলি হয়ে যাবে। সো এখানে আমি এআইটি ভিটি বলতেছি, সরাই নিলাম, 1 আসছে। 1 আসছে কেন? ট্রু ফলস রিটার্ন করবে। ট্রু ফলস রিটার্ন করবে। আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি গিভেন ইমেলটাকে কি করলাম, আচ্ছা আমি এটা চেক করে দেখি একটা বিষয়, সেটা হচ্ছে ইউআরএল দিয়ে ঠিক আছে না, হোয়াট সাইন টেক্সট ইজ ইকুয়াল টু গিভেন টেক্সট, ঠিক আছে? সো এভাবেই কিন্তু পাঠাচ্ছি আমরা র থ্রোতে আর কি। সো হোয়াট সাইন, স্যার ওখানে ধরছি কি বলতে? না ঠিক আছে ওভাবেই ধরবে, ধরা আমাদের ঠিক আছে। না আমার টেস্ট ইকুয়াল এখানে কি লিখছি, আমরা এখানে ইমেল লিখছি, তাই না? এখানে ইমেল লিখছি, এখানে হচ্ছে কি করলাম, এখানে ইউআরএল দিয়ে ইমেলটা আমরা ধরলাম। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে এখান থেকে আবার একটা ফাংশনের থ্রুতে যে আমরা কাজটা করলাম না, আমরা এটা না করে কাজটা আমরা ডিরেক্ট এখানে করব। ফাংশন ধরেও তো করলে হওয়ার কথা। ওর কথা, তাই না? এবার হচ্ছে হুম এবার হবে। এবার হলো কেন? স্যার এই সেট তো আসলে এখানে কাজ করতেছে কাজ না। এই সেটের করতেছে কোনো না, দরকারই নেই। কারণ ওই পেজটা তো সলভ করবোই আমরা। কল করবে, হ্যাঁ। সো এখানে কিন্তু আমাদের অবশেষে আমাদের হয়তো হতে যাচ্ছে আর কি। সো এখন এখানে আমার ইমেলটা পাচ্ছি কিন্তু, তাই না? সো এখন দেখি সব আনছি করে দেখি আর কি। সো করা যাচ্ছে আর কি, তাই না? সবাই এখন আমরা এখানে নাম রোজ দিয়েই করি আর যে রোজ দিয়েই করি, একটা একটা করে দেখি কি হয়, এক্সপেরিমেন্ট চালাই দিই। এটা দিয়ে করলে হচ্ছে। So aitvt@gmail.com already exist, Yes, কাজ করে। ঠিক আছে। আবার যদি এখানে বলি ঠিক আছে, বি দিয়ে এটা রেট ঠিক আছে, ইটস ওয়ার্কিং। আমাদের এখানে আমরা যদি ডিরেক্ট রেজাল্টটা দিয়ে দিই তাহলে কি দেখায় দেখি তো। রেজাল্ট দিলে কন্ডিশন দেয়া লাগবে। কন্ডিশন দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ। রেজাল্ট ইকুয়াল টু যদি ট্রু হয়, আবার এখানে যদি আমরা এই ইমেল ইয়েটা দিয়ে দিই, ইমেল ইনফোটাকে যদি আমরা এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিই ভাবে, যদি রিসোর্স আইডি পায় তাহলে অলরেডি এক্সিস্ট। জি স্যার। ঘট কথা আর কি চেক করে দেখি, aitvt@gmail.com already exist, b এভাবে হবে আর কি। তো এখানে যদি রেজাল্ট দিয়ে দিই তাহলে দেখি কি হয়, এভাবে হওয়ার কথা আর কি। দেখি তারপরও ইফ রেজাল্ট যদি হয়
exist অলরেডি এক্সিস্ট। হ্যাঁ, এভাবে কিন্তু সেই রিসোর্স আইডিটা পেয়ে যাচ্ছে, কিন্তু একটা ভ্যালু তো আছে এটার মধ্যে। হ্যাঁ, ইকুয়াল যদি আমি যদি এবার যদি 0 না দিয়ে 2 দিই, ইকুয়াল যদি 2 দিই, এবার ঠিক আছে। ওকে, তাতে বলে বল দেখায়। ট্রু হবে। ট্রু। yahoo.com অলরেডি এক্সিস্ট, এর আসতেছে কেন? ওইটা তো আসবেই, ট্রু তো আছে। আচ্ছা, এটারে কাট করতে হবে এখান থেকে, কাট করে এটা এখানে বসে দাও। এইটাকে কাট করি, কাট লাভ করে নাই মানে আগে বড় ফলস দিয়ে সেভ করছি স্যার, ফলস দিয়ে সেভ করছি স্যার, যাই দিব অ্যাভেলেবলই আসবে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো এটাই আর কি। তাহলে আমরা এখানে এভাবে করে দিতে পারি আর কি, দিয়ে দিলাম এটাই আর কি। সো কন্ডিশনও চেক করতে হলো না, জাস্ট ভ্যারিয়েবলটা পাস করে দিলেই সে দেখে নিচ্ছে যে আছে কিনা। বেশ কয়েকভাবে করা যায়। সো আমরা কিন্তু একটা কাজ অ্যাভেলেবল দেখি এবার হচ্ছে কিনা। স্যার এই অ্যালার্টটা বন্ধ করে দিন অলরেডি হ্যাঁ, অ্যালার্টটা বন্ধ করে দিচ্ছি, রাইট। অ্যাজাক্স ইমেল চেকের মধ্যে এই অ্যালার্টটাকে বন্ধ করে দিলাম। সো এবার যদি F5 দেই, যেখানে যদি বলি aitpt@gmail অলরেডি এক্সিস্ট, আর যদি বলি bipu@gmail.com অ্যাভেলেবল, কাজ করতেছে এখন আর কি। বাট এখানে এখন যেটা করতে হবে যে এইটা যদি অ্যাভেলেবল হয় তাহলে বাটনটা অ্যাক্টিভ থাকবে, আর এটা যদি অলরেডি এক্সিস্ট হয় তাহলে এটাকে বন্ধ করে দেওয়া লাগবে। অলরেডি এক্সিস্ট আছে না, তখন এই বাটনটা ইনঅ্যাক্টিভ থাকবে। ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, ডিসেবল করে দেওয়া লাগবে। এটা হোমওয়ার্ক রইল, ঠিক আছে নাজমুল সাহেব? এটা করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, না দিলে কি দেখো, না দিলে ভালো কথা বলছেন, না দিলে কি দেখাবে? অ্যাভেলেবল দেখাচ্ছে। হ্যাঁ, এবার না দিলে এটা হবেই না। আমি যখন সাবমিট দিব তো ধরবেই, ধরবেই, ওটা তো আরো ধরবেই, যে দিতেই হবে, উপায় নাই, কারণ ওই ঘর কখনোই ফাঁকা থাকা থাকবে থাকা না। যাবে না। রেকর্ড So, করবে দিবেই, এটা দিবে আর কি, বাট দিয়ে সময় রেকর্ড শুধু দিবে মানে কি ভ্যালিড ইমেল দিয়ে লাগবে, কারণ নালে রেকর্ডে ধরে বলবে। হ্যাঁ, তো এখানে যেটা করতে পারে যে অলরেডি এক্সিস্ট থাকলে এটাকে আপনি ইনঅ্যাক্টিভ করে দিবেন। আমি তো এখান থেকে অ্যালার্ট দিতেছি, তারপরে তো অনেকে দুষ্টমি করে কয় যা অ্যালার্ট দিচ্ছে তো আমার কি, আমি মেরে দিই। আছে না, আপনি তো সাইট বানাবেন, আপনার তো শত্রু আছে, আপনার তো কম্পিটিটর থাকবে, তারা চেষ্টা করবে কিভাবে আপনার 12টা বাজানো যায়। স্যার এটা একেবারে সহজভাবে করবো স্যার, ইকো করছি না, ইকো করে নিয়ে আসবো একটা আইডির ভিতরে, এখানে একটা পি ট্যাগ দিয়ে ইকো করে নিয়ে আসবো। যদি যদি ওটা এক্সিস্ট করে, যদি ওটা থাকে মানে ওই আইডি যদি থাকে পেজের ভিতরে, তাহলে এটাই নেই, বাটনটা ডিসেবল। বাটনটা ডিসেবল। ঠিক আছে, এটা করবেন বাসায়, করে দিবেন। বাটন এনেবল ডিসেবল করা যাবে। এখন আমাদের
আর 10 মিনিট আমরা তারপর ছেড়ে দিব। আমার খুব খারাপ লাগতেছে। সো এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে চেক আউট পেজের কাজ শেষ, কার্ড পেজের কাজ হয়তো শেষ। এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে ধরেন একজন লগ ইন করলো, এটা পাসওয়ার্ড কত ছিল, প্লিজ ইউজ ভ্যালিড, মানে এখানে ভ্যালিডেশন দেয়া আছে। সো আমরা একটা ভ্যালিড ইউজারের পাসওয়ার্ড দেখি, ই দিয়ে শুরু করতে, বাচ্চু, হ্যাঁ বাচ্চু ভাই। বাচ্চু ভাই যা কালকে কামাবে মাশাআল্লাহ। থাকবেই তো, থাকবে না কোনো সমস্যা না, অনেক মানে চা তা কাজ করে একবারে। একটা মিউজিশিয়ানদের একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত না? বাংলাদেশের সিনেমা অনেক গান দেখছে, তারপর সমস্যা নেই। সো শিপিং ইনফরমেশনে আমরা আসছি এখন, এখান থেকে শিপিং ইনফরমেশন দিল। সো পেমেন্ট পেজটা একটু করতে হবে আমাদেরকে আর কি। সো পেমেন্ট পেজের একটা বিষয় একটু কথা বলবো। পেমেন্ট পেজটা কোথায় আছে? এখানে এই যে পেমেন্ট পেজ কন্টেন্ট, এখানে কি করা আছে? ওকে, শিপিং পেজ কন্টেন্ট, সরি আমাদের পেমেন্ট পেজ কই, এই যে পেমেন্ট ভিউ কন্টেন্ট, এখানে বলছিলাম কি দেখেন এখানে কিন্তু নামগুলো আমাদের স্ট্যান্ডার্ড হয় না, এক একটা এক ধরনের নাম হচ্ছে। পেমেন্ট পেজ কন্টেন্ট সবগুলো একইভাবে হলে ভালো হয় আর কি। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের ধরেন যে পেমেন্ট মেথড থাকলো এভাবে, মানে ডিজাইনটা আগে নিলে করতে ভালো হয় আর কি। একটা পেজ তো এখানে বানাইতে হবে, আর পেমেন্ট পেজ তো আমাদের এখানে নাই। তো ধরেন আমরা এরকম একটা পেজ করতে চাইতেছি, পেমেন্ট পেজটা কেমন হবে? আমরা তো HTML CSS বুটস্ট্র্যাপ জানি, আমরা কিন্তু করতে পারবো ডিজাইনটা, এবং ওইদিন শর্ট টাইমের মধ্যে। সো ওটা যদি করতে চাই, ধরেন এরকম করা যায় না, এটা যদি আমাদের পেজ হয় তাহলে এখানে একটা রেডিও বাটন দিলাম, এখানে লিখলাম ক্যাশ অন ডেলিভারি, এখানে এর সময় কিছু কথাবার্তা থাকলো। এবার এখানে আরেকটা রেডিও বাটন দিলাম, এখানে লিখলাম পেপ্যাল, এখানে এর সময় কিছু কথাবার্তা থাকলো। এখানে আরেকটা রেডিও বাটন দিলাম, এখানে লিখলাম বিক্যাশ, এখানে কিছু কথাবার্তা থাকলো। এবং ফাইনালি এখানে দিলাম একটা বাটন কনফার্ম অর্ডার। তাহলে এই যে একটা ডিজাইন আঁকলাম, এরকম একটা কাজ এখন আমরা করি। ডিজাইন একবারে সিম্পলের মধ্যে, হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে। সো খুদা হাফেজ। স্যার এটা আজকে শেষ করে দিয়েছে। এটা ডিপ নিলাম একটা। সো ডিপের মধ্যে কি করব বলেন তো? নিচে নিচে 3টে ডিপ আসবে না? ডিপ তো বাই ডিফল্ট কি ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? সো ব্লক লেভেল এলিমেন্ট মানে কি, সে পুরো উইথটাই নিয়ে নিবে। সো ডিপের মধ্যে আমি কি করব, এখানে একটা ইনপুট টাইপ হবে কি রেডিও, আমি একটা নেম দিতে পারি। পুরো জিনিসটা থাকবে আমার একটা ফর্মের মধ্যে, কারণ এটা সাবমিট হবে। থাকে ইনপুট, এর টাইপ হচ্ছে কি, ডিবের মধ্যে আমরা ক্লাস দিতে পারি না, ফর্ম গ্রুপ, ফর্ম যেন কেমনে বানায় তো ভুলে গেছি। আচ্ছা, এরপরে এখানে বলতে পারি কি, ইনপুটের টাইপ হচ্ছে রেডিও, নেম বললাম আমরা পেমেন্ট টাইপ, পেমেন্ট টাইপ। এরপরে হচ্ছে এর একটা ভ্যালু দিতে হবে, ক্যাশ অন ডেলিভারি, আর এখানে লিখে দিলাম ক্যাশ অন ডেলিভারি। দেখি কি আসলো,
সেখানে শিপিং ইনফরমেশন একটা দিয়ে দিই কিছু একটা। ক্যাশ অন ডেলিভারি, তাই না? একটা বাটন আসছে। শিপিং ইনফো কি ওটা সেভ হয়েছে? হ্যাঁ, ও সেভ হওয়ার পরে সেভ হওয়ার পর তো এখানে আসবে। সেভ হওয়ার পর এখানে আমাদের আসবে। এই যে আমাদের এখানে শিপিং টেবিল আমরা তৈরি করছিলাম না, যে শিপিং টেবিলে অনেকগুলো ইনফরমেশন যেটা চলে আসছে মাত্র যেটা দিলাম। তো এখন এখানে এসে আসার পরে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা আসছে। এরপর এ সম্পর্কে যদি আমরা কিছু কথা বলতে চাই, এখানে বলা যাবে না। পি ট্যাগের মধ্যে যদি এখানে বলি, মানে এই মেথডে পেমেন্ট করলে কি হবে না হবে বা কি কি এগুলো থাকে আর কি, কিছু কিছু কয়েকটা টেমপ্লেট দেখছি এরকম আছে আর কি। তো একটু চেক করি কি হলো। জিনিসটা কিন্তু এবড়ো থেবড়ো হয়ে গেল। নাইস। আচ্ছা, ইয়া করা যায় না, ফর্ম হরিজন্টাল করা যায় না? না না, ফর্ম হরিজন্টাল কি করা যায়? এখানে যদি বলি এভাবে, লেভেল ক্লাস ইজ ইকাল টু লেভেল কন্ট্রোল, আমার একটা ক্লাস আছে মনে হয়, কন্ট্রোল লেভেল। কন্ট্রোল লেভেল কল এমডি অফসেট, আমি বললাম অফসেট না বলে আমি বলতে পারি কল এমডি 6। লেভেলটা ক্লোজ করে দিলাম, এখানে কিছু লিখলাম না। আর এখানে যদি এভাবে বলি ডিভ তার ক্লাস ইজ ইকুয়াল টু বললাম কল এমডি 6, এবং এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ ডিভ দিয়ে দিলাম। এবার চেক করি তো কি অবস্থা হয়। এবার কিন্তু ঠিক আসছে, বাট জিনিসটাকে টেক্সট জাস্টিফাই এদিকে নিয়ে আসলে ভালো হতো, তাই না? সো ওটার ওদিকে কীভাবে আনবো বলেন তো? কিচ্ছু তো যা দিতে চাইছিলাম এটাও দিব, এবার তো আসবে। ঠিক আছে, বাট এটা মাঝখানে যাচ্ছে কেন? ও আচ্ছা, এখানে একটা ক্লাস দিয়ে দিই। এই কি যেন কাজ না, পুল লেফট আসছে, কিন্তু রিডিও বাটনটা আসছে, বাট আমার লেখাটা আসে না। তো লেখাটা অনেক ডিস্টার্ব করতেছে। এখানে div form group আচ্ছা, ফর্ম গ্রুপের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে লেভেল নেওয়া লাগবে। লেভেলটা লেফট সাইডে দেখবো না আমরা? লেভেলটা লেফট সাইডে দেখতে গেলে কন্ট্রোল লেভেল ক্লাস ক্লাস কন্ট্রোল লেভেল কই গেল ব্রাটি? এই তো কন্ট্রোল লেভেল কল
call SM2 SM2 for আচ্ছা আমরা এই- checkbox হুম for আমরা একটা checkbox এর জন্য না for তো দিতে হবে for checkbox দরকার নেই ফর না দিলে সমস্যা নেই তো এখানে ইনপুটের টাইপ এটা বাট এভাবে দিলে তো স্যার ইনপুটটাও ইসের ভিতর দিতে হবে স্যার ডিপ call SM10 ও আচ্ছা div class is equal to call sm10 backslash div তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটা কাজ করা লাগবে এখানে একটা ক্লাস কল করতে হবে ফর্ম হরিজন্টাল horizontal row form চলো আর রোল ইকুয়াল ফর্ম আছে ম্যান্ডেটরি না ফর্ম সেম ঠিক আছে এই লেখাটাকে এদিকে নিয়ে যাচ্ছে না আর কি আমরা একটা কাজ করতে পারি দাঁড়ান আমরা যদি এই লেখাটাকে স্যার এখান থেকে কাট করি বদমাইশ লেভেলের ওটা তো লেভেলের ভিতর যাবে দেখি তো কি হয় এবার তো ঠিক থাকবে এবার ঠিক আছে এবার ঠিক থাকলো কিভাবে স্যার ওটা তো লেভেলের ভিতরই থাকবে ওটা লেভেল তো আমরা ওর জন্য করতেছি লেভেল ঠিক আছে বাট এটা তো আর তাহলে এখানে কিভাবে হয়ে গেল ইনপুট টাইপটা তাহলে হুম আমরা কাজ করি আমরা এই পিটা সরি আমরা এই পিটাকে এখান থেকে স্যার পিটা এখানে লাগতেছে কিসের জন্য স্যার জাস্ট একটু কথাবার্তা বলতে চাইছিলাম আর পিটা ওনাকে নিয়ে আচ্ছা এখানে দিয়ে যেতে পিটা একটা দিই কি হয় এবার ঠিক আছে না তা কিন্তু ঠিক নাই স্যার পিটা একটা তো এলোমেলো পিটা একটা আসলে কোনো ইয়ে নাই দিক নাই আছে আচ্ছা আমরা একটা কাজই করি তার সাথে স্যার পিটা একটা কেটে দেন যখন কিছু হবে না টেবিল তো আছে ঠিক আছে টিএইচ কি বলবো প্রথমে ও স্যার আমাদের প্রবলেমটা ছিল স্যার ডিপ নিয়ে ছিল না ফার্স্ট ডিপ তো কন্টেনারের ভিতর থাকবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি name is equal to payment type খালাস কি আসলো এবার ঠিক আছে মাশাআল্লাহ বা আমরা যদি ইয়ে করি এটাকে এখান থেকে ধরেন যে হোম করে কাট করি ইন্ডে এখানে পেস্ট করি এই তো চলে আসছে ক্যাশ অন ডেলিভারি পেপার কি লাগবে বলেন ঠিক আছে সো এখন এটাকে একটু সুন্দর করব সমস্যা নাই বুটস্ট্র্যাপের ক্লাস বলে দেই টেবিল বললাম টেবিল বর্ডার বললাম টেবিল রেসপন্সিভ হ্যাঁ বাস সো ক্যাশ অন ডেলিভারি এটা একবারে খ্যাত মার্ক হয়ে গেল আর কি। যাই হোক কিছু করার নাই আপনারা বুঝে নিয়েন বা এটা একটা অ্যাসাইনমেন্ট হলো আর কি ফর্ম করে নিয়ে আসবেন সুন্দর একটা পেমেন্ট ফর্ম ঠিক আছে সো এখানে কি করা যাচ্ছে আমাদের এবার ক্যাশ অন ডেলিভারি আমরা কাজ করতে পারি ফর্মের উইথটা আমরা কিভাবে যেন করে স্টাইল উইথটা কতটুকু করে দিব বলেন 50% 50% ছোট হয়ে গেছে আমি বললাম যে অ্যালাইন সেন্টার তাই না এবার আস্তে আস্তে ভাবে আসতেছে সো ক্যাশ অন ডেলিভারি অথবা আমরা বাম পাশে রাখতে পারি এখানে কিছু একটা দিয়ে দিলাম আর কি এনিওয়ে কোটি কোটি
ঠিক আছে, সো এগুলো আসলে পেমেন্ট টাইপটা অনেক টেমপ্লেটেই আছে, বুঝতে পারছেন? একটা সার্চ দিয়ে নিয়ে নেন। সো এটা এখন আর করতে চাচ্ছি না আমরা, তা বাদ দেন, যা করছি। সো আমাদের সময় শেষ আর কি, আজকে এখানেই রেখে দিব। বাট ফর্মটা একটু জাস্ট একটা লেভেলে নিয়ে ছেড়ে দিচ্ছি। ফর্মটা আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এখানে মেথড হচ্ছে কি বললাম যে পোস্ট অ্যাকশন, যে জিনিসগুলো লাগে আর কি আমরা রেখে দিলাম। সো অ্যাকশনটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক, এখানে আসলাম। এখন এখানে যদি আবার আমরা এভাবে করি, এখন আরেকটা কাজ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এইটার পরে যদি আমরা এভাবে করি, আচ্ছা এভাবে কি করা যাবে দেখি তো কি। ক্যাশ অন ডেলিভারি, না হচ্ছে না। সো পেমেন্ট পেজটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে তাহলে কথা বলবো আর কি, ঠিক আছে? সো থ্যাংক ইউ, আজকে এখানে রেখে দিচ্ছি।